জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। সীমান্তে অবৈধভাবে বেড়া নির্মাণ ইস্যুতে ভারতীয় হাই কমিশনারকে তলব করে ঢাকার উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব ডক্টর তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে বেরিয়ে হাই কমিশনার প্রণয় বর্মা বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। প্রণয় বর্মা বলেন, সীমান্তে যেসব অপ্রীতিকর অবস্থা চলছে তা নিরসনে দুই দেশের বোঝাপড়ার মাধ্যমে শান্তি বাস্তবায়ন হবে। সীমান্তে অপরাধ কমাতেও ঢাকার সহযোগিতা আশা করেন তিনি। এর পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও কথাবার্তা হয় বলেও জানান ভারতীয় হাইকমিশনার। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. জনাব প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের আমলে করা অসম চুক্তি বাতিলের জন্য ফেব্রুয়ারিতে ভারত সফর করবে বাংলাদেশ প্রতিনিধি দল। সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ারেলা কাঁটাতারের বেড়া দিছে। এই জন্যই তো এই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লটের 60 কাঠা জমি বেআইনিভাবে নিজের ও পরিবারের নামে করিয়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে 5 কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এর আগে গত 26 ডিসেম্বর এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, রাজনৈতিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় নিজ ও পরিবারের 6 সদস্যের নামে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। সবগুলো প্লটই পূর্বাচল 27 সেক্টরের কূটনৈতিক জোনে অবস্থিত। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের উপর। বিরোধী দলের প্রধান কেমি ব্যাডেনচের দেয়া টুইটের বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। টিউলিপ সিদ্দিক মূলত ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি সামাল দেয়া। কিন্তু বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অবকাঠামোগত উন্নয়ন ব্যয় থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম আসায় তাকে বরখাস্তের দাবি জোরালো হচ্ছে। এদিকে তদন্তে দোষী প্রমাণে টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে টিউলিপের সম্পত্তির হিসাব অনুসন্ধানেরও আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনে শেখ হাসিনার মালিকানাধীন বাড়িতে থাকতেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। তার মতে টিউলিপের ব্যবহৃত বাড়ি ও সম্পত্তির উৎস খতিয়ে দেখা উচিত। যুক্তরাজ্যের সাপ্তাহিক সংবাদপত্র সানডে টাইমসকে ইউনূস আরও বলেন, সহজ ভাষায় ডাকাতির মাধ্যমে অর্জিত হলে সেসব সম্পত্তি বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দিতে হবে টিউলিপের। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লেবার পার্টির নেতা। অন্তর্বর্তী সরকার দেশে ইতিহাসের সেরা সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বাংলাদেশকে এশিয়ার বিপণন হাব হিসেবে গড়ে তুলতে দেশটির প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিনিয়োগের সুফল হিসেবে বাংলাদেশের যুবশক্তির সুবিধা তুলে ধরেন তিনি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তাও কামনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থন জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের এক চিঠি হস্তান্তর করেন রাষ্ট্রদূত। সংস্কারের সূচনা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে সরকারের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানান নরওয়ের প্রধানমন্ত্রী। একসাথে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন সম্ভব নয় জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগুচ্ছে। রোববার দুপুরে নির্বাচন কমিশনের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। কেউ কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকেই কন্ডাক্ট করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মূলত বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে বলে জানান আমির খসরু। এছাড়াও অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। যেসব সংস্কার ঐক্যমতে না পৌঁছাবে সেসব সংস্কার নির্বাচনী সরকার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেন আমির খসরু। একই সাথে ইউরোপীয় যেসব বিনিয়োগকারী এদেশে বিনিয়োগ করতে চায় তাদেরকেও সাধুবাদ জানিয়েছে বিএনপি। বিএনপির পক্ষে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিকভাবে একটু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের সাথে তাদের অর্থনীতির। তারপরে হচ্ছে রিফর্মস, যে সংস্কারগুলোর ব্যাপারে যে আলাপ আলোচনা হচ্ছে, সেই রিফর্মসের ব্যাপারে আমাদের ভাবনা কি। চাঁদার টাকা না পেয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যবসায়ীদের বলেন, কাউকে যেন এক টাকাও চাঁদা না দেয়া হয়। রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদে শনিবার বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। এই ঘটনায় ব্যবসায়ীদের সাথে সংবাদ সম্মেলন করে ক্রীড়া ও যুব উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব সহ্য করা হবে না। এছাড়াও 5 আগস্টের পর নিরাপত্তা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে তা এখনও সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি এবং দখলদারিত্ব যেন না থাকে। আসলে এতগুলো মানুষ কেন জীবন দিল কিংবা আহত হলো,
একটা স্থায়ী পরিবর্তনের জন্য, একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। তো আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বেড়েছে। ক্ষমতার মেয়াদ আরও 60 দিন বাড়িয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা 14 জানুয়ারি থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। এর আগে গত 15 নভেম্বর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ 2 মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার 13 জানুয়ারি। জনগণের কল্যাণে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, গত 5 মাসে রাজস্ব আয় কমেছে 42,000 কোটি টাকা। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। এই খরচটা তো আমার মেটাতে হবে। একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট সেই জায়গাটা থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে। অজনপ্রিয় হওয়ার তো আমি কোনো কোশ্চেনই দেখছি না। অজনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নূপুর আক্তারকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজিদ জয় সহ 93 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ভুক্তভোগী আইনজীবী বাদী হয়ে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। এই মামলায় আরও আসামি হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানক সহ বিগত সরকারের বেশ কয়েকজন নেতাকর্মী। মামলা সূত্র মতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4 আগস্ট বিকেল 3টার দিকে মোহাম্মদপুরে ভুক্তভোগী নূপুর আক্তার অংশ নেন। এ সময় হত্যার উদ্দেশ্যে গুলি করলে তার বাম হাতে একটি গুলি এবং মাথায় আরেকটি গুলি লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। যখন এই আন্দোলনটা শুরু হয়, আমি আন্দোলনে প্রথম থেকেই একাত্মতা ঘোষণা করে তাদের সাথে ছিলাম। আমার বিশ্বাস ছিল এই সরকার অন্তত এই ছোট বাচ্চার উপরে গুলি চালাবে না। হঠাৎ করে যে কোথার থেকে আমার কয়েকটা গুলি লাগে হাতে, বাম হাতে, মাথায়, তারপরে অনেক রক্ত বের হয়। আমাকে ওখানে একজন ভ্যানওয়ালা মাথায় পানি দিয়ে জাস্ট কোনো রকম সর্দি হসপিটালে নিয়ে যায়। হত্যার চেষ্টাও করেছে এবং উনি গুরুতর আহত হয়েছেন। এই মর্মে আমরা মামলা করেছি। বিজ্ঞ আদালত শুনে বলেছেন যে উনি কাগজগুলি দেখে উপযুক্ত এটার ন্যায় বিচার যাতে আমরা পাই এরকম আদেশ দেবেন। রাজধানীর চাংখারপুলে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও 7 জন হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য 23 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন। এর আগে রোববার সকালে ট্রাইব্যুনালে কনস্টেবল সুজনকে হাজির করা হয়। 1 জানুয়ারি সুজনকে গ্রেফতারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার ঘটনায় বলা হয়েছে, কনস্টেবল সুজন ঠান্ডা মাথায় 5 আগস্ট সকালে চাংখারপুলে ছাত্র জনতার উপর গুলি চালায়। ট্রাইব্যুনালে অভিযোগেও এসব বিষয়ে প্রসিকিউশন টিম তুলে ধরেন। ওই দিনের ঘটনার ফুটেজ দেখে কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাদেরও গ্রেফতার করার কথা জানিয়েছেন প্রসিকিউটররা। পিলখানা হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনে করা মামলার বিচার কাজ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে চলবে।
রোববার আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর বিশেষ জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সরিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে সরিয়ে নেওয়া হলো। বিচারাধীন বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হবে। এর আগে গত সপ্তাহে আলিয়া মাদ্রাসা থেকে আদালত সরিয়ে নেওয়ার দাবি জানায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। জেলে থাকা নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই মানববন্ধন করা হয়। এতে বিডিআরের ভুক্তভোগী সদস্যরা বলেন, সরকার করা গঠিত গুম কমিশন যাতে পুনরায় সুষ্ঠু তদন্ত করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিডিআর সদস্যদের ন্যায্য বিচার পাওয়া একটি গণদাবি। তাছাড়া সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে আরও বড় সমাবেশ করার কথা জানান তিনি। এখানে স্পষ্ট বিদেশি শক্তির হাত আছে। আমরা আজকে গণঅভ্যুত্থানকারী সকল ছাত্র নাগরিক বলতে চাই, যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরো একটি অভ্যুত্থান হবে। রাজধানীর সীমান্ত সম্ভারে চুরি যাওয়া স্বর্ণের মধ্যে 50 ভরি সহ 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গেল 3 জানুয়ারি সীমান্ত সম্ভারের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে 250 ভরি স্বর্ণ লুট করে সংঘবদ্ধ চক্র। 8 মিনিটের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করে পুলিশ। পরে 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে একজনকে গ্রেফতার করা হয়। পরে আরও 2 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে 50 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। মুঠোফোনে ইন্টারনেট প্যাকেজ সংখ্যার সীমা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এখন ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহক। পাশাপাশি গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও দিতে পারবে অপারেটররা। রোববার বিটিআরসির জারি করা মোবাইল ফোন অপারেটরদের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকায় মুঠোফোন ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে এসব সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে প্রায় 15 মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের ওপর থাকা শর্তগুলো শিথিল হলো। নতুন নির্দেশিকায় অপারেটররা 3 ধরনের প্যাকেজ দিতে পারবে। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসা বাণিজ্যকে সংকটের মুখে ফেলবে, একই সাথে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সমিতি। বিপিজিএমই এর সভাকক্ষে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় আইএমএফ, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়নের আগে দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার দাবি জানায় সংগঠনটি। এ সময় কারখানাগুলোতে গ্যাসের সংকট দূর করতে গৃহস্থালী ও সিএনজি পর্যায়ে ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলেন, জ্বালানির অভাবে কারখানার উৎপাদনে বাধাগ্রস্ত হলে সামগ্রিকভাবে চাপে পড়বে দেশের অর্থনীতি। আমরা মনে করি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য বাস্তবায়ন যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাদের প্রেসক্রিপশন সবসময় সঠিক হবে, এটা আমরা ব্যবসায়ীরা বিশ্বাস করি না। প্রতিটা এগ্রিমেন্ট সাইন করার আগে, প্রতিটা প্রেসক্রিপশন নেওয়ার আগে দেশপ্রেমিক হিসাবে আপনারা সেটা বিবেচনা করবেন এবং আপনারা সেটা দেখবেন যে এটা আসলে আমাদের দেশের জন্য প্রযোজ্য কিনা, আমরা সেটা গ্রহণ করতে পারবো কিনা। শ্রমিকের জীবনমান উন্নয়ন, বেতন বৃদ্ধি, সুবিধা বাড়ানো, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিশু শ্রম বন্ধ, শ্রমিক অধিকার নিশ্চিত করা সহ শ্রমিকদের কল্যাণে প্রায় 1.5 শতাধিক প্রস্তাবনা দিয়েছে সিপিডি। ধানমন্ডিতে সিপিডির অফিসে শ্রম অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ বিষয়ক আলোচনা সভায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। শ্রমিকদের কল্যাণে শ্রম আইন বাস্তবায়নেরও তাগিদ দেওয়া হয় আলোচনা সভায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় নামবে, গুলি খাবে, এটা আর চলতে পারে না। কারখানার মধ্যে কেন শ্রমিকদের সমস্যা সমাধান হবে না, এই বিষয়গুলো সমাধান করতে হবে। এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন সংস্কারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকলে তা সুফল বয়ে আনবে না।
একদিকে যেমন শাসন পদ্ধতির সংস্কারের কাজ চলছে, ঠিক তেমনি পাশাপাশি জন আকাঙ্ক্ষার যে গ্যারান্টি, জনমানুষের যে মৌলিক অধিকারের যে গ্যারান্টি, এরও নিশ্চয়তা থাকতে হবে। নারী শ্রমিকের সংখ্যা কমতেছে, কমার বড় একটা কারণ হচ্ছে অটোমেশন এবং আপনার নাগরিক সুবিধার অভাব শিল্পাঞ্চলগুলোতে। আর সবকিছুই কিন্তু রাষ্ট্র, শ্রমিক, মালিক এদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া দরকার। আগামী 15 দিনের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে আহতদের তালিকা করে জনপ্রতি 50 লাখ টাকা করে দেওয়ার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখ সারির আহত নিহতদের পরিবারের দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংহতি জানাতে এসে তিনি এই দাবি করেন। প্রতিনিয়ত সপ্তাহে 4 দিন 5 দিন আমি সপ্তাহে আসি। আমার কি আমার পায়ের জুতার তলি নাই। সবগুলো হসপিটাল মিলে একটা দুর্নীতি চলছে, একটি চক্র। আমাদের কিছু সংখ্যক আহত ভাইদেরকে নিয়ে তারা একাই সরকারের সাথে মোকাবেলা করছে। আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে। বাগান ও শ্রমিককে বাঁচাতে এ মাসে উচ্চ পর্যায়ের বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি। আপনাদের যারা সন্তান তাদের পড়াশোনার জন্য প্রথমে প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই সরকারি করতে হবে। এই 1200 টাকা বেতন দিয়ে তারা কোনোদিন স্কুলে এসে পড়াতে পারবে না। প্রত্যেকটি জায়গায় একজন করে হলেও শ্রমিক প্রতিনিধি দিতে হবে। তারা তাদের মন মতো করে শ্রমিকের কথা বলবে, তাদের সুবিধা মতো। এভাবে কোনোদিন শ্রমিকের আসল কথা বাংলাদেশের সামনে আসতে পারে না। এই জানুয়ারি মাসের মধ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম একটি জাতীয় সমাবেশের আয়োজন করবে। মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন রাসেল আহমেদের অনুসারীরা। এ সময় তারা অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা ও জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমনের অনুসারীরা কিছু সমন্বয়কের প্রশ্রয়ে মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের উপর হামলা করেছে। অনৈতিক সুযোগ সুবিধা দিতে আওয়ামী লীগের পালিত কিশোর গ্যাংদের আশ্রয় দিচ্ছেন কিছু সমন্বয়ক। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। আমাদের অভিযোগ ডট গ্যাংয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে রাফি, রেজাউল, নিজামদের বিরুদ্ধে। যারা কিশোর গ্যাংগুলোকে লালন পালন করত, এদের অবস্থান সম্পর্কে আমরা প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চাই। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 29 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, সাবিপ্রবিতে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বহিষ্কারের পাশাপাশি অধিকতর শাস্তির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। বহিষ্কৃত 29 শিক্ষার্থীর মধ্যে সবিপ্রবির শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। বর্তমানে তারা সিলেট কারাগারে রয়েছেন। পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। রাতে সিলেট সিটি কর্পোরেশনের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে 15,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার মন্ত্রণালয়ের। সিলেটের এই অবক্ষয়ের জন্য কেন সকলে মিলে একসাথে নামতে পারি না? একটা নদী ধ্বংসের মধ্যে দিয়ে একটা মানুষ মারা যায় না, একটা পুরো কমিউনিটি ধ্বংস হয়ে যায়। তবে এটা তো অনেক বড় খুন, ইটস আ জেনোসাইড। তরুণ প্রজন্মকে আমরা কাজে লাগাবো, অবশ্যই কাজে লাগাবো। ওরা খুব কাজ করতে চায়। আমরা আমার মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নিয়েছি,
আমরা প্রায় 15,000 তরুণ ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দিতে যাচ্ছি। নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। এছাড়াও ছাদ বাগান নির্মাণে স্থানীয় সরকারের সহযোগিতা কামনা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের আহ্বান জানান রিজওয়ানা। দূরে রাখেন ভাই। আমাদের কতগুলো ভ্রান্ত ধারণা যে টব লাগলে ছাদ ভেঙে পড়ে যাবে, ছাদ ড্যাম্প হবে, এগুলো কিচ্ছু হবে না, মশা হবে, এগুলো কিচ্ছু হবে না। এগুলো আপনার প্রপার মেনটেনেন্সের মাধ্যমে সব কিছুই অ্যাড্রেস করা সম্ভব। আমাকে ক্ষমা করবেন, আমি আর কথা বলতে পারছি না। তো আপনাদের এই উদ্যোগ সফল হোক, ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক নিরাপদ খাদ্য, নির্মল বাতাসের জন্য, প্রকৃতির সাথে বাচ্চা কাচ্চা পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদ বাগানের প্রসার করা ছাড়া উপায় নেই। কুষ্টিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি জামাত সংঘর্ষে আহত হয়েছে অন্তত 25 জন। রোববার বিকেলে জেলার মিরপুরের মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহতদের কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মোখলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। সে জেরেই সংঘর্ষ হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি পুলিশের। কিশোরগঞ্জের তারাইলে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। বেলা 11টার দিকে তারাইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা কাউন্সিলের প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আবুল হাসান রতনকে সভাপতিত্ব করতে না দিয়ে অন্য পক্ষ সারোয়ার আলম লিটন গ্রুপের গিয়াসউদ্দিনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে গুরুতর আহত হন রতন সহ আরও 3 জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেত্রকোনার মদনে একটি বিস্ফোরক মামলায় 28 জন আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক SM রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের 8 সেপ্টেম্বর মদন উপজেলার চাঁচগাঁও চকপাড়া গ্রামের মোহাম্মদ শামসুল হক বাদী হয়ে মদন থানায় মামলাটি দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইনে এ মামলায় 39 জনকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে 28 জন আসামি জামিন চেয়ে আদালতে শুনানির জন্য উপস্থিত হন। শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। দেশে একজনের দেহে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ICDDR। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখা এই তথ্য প্রকাশ করে। আক্রান্ত নারী কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। আগের চেয়ে খানিকটা ভালো আছেন। বর্তমানে তিনি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি আছেন। নিউমোনিয়ার ব্যাকটেরিয়াতে তার শারীরিক অবস্থার অবনতি হলেও HMPVর কারণে বেশি ক্ষতিগ্রস্ত না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তবে নতুন করে আরও 3টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। CNN জানায়, আর্চার ও লিডিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে দাবানল। এছাড়াও প্যালিসেডস ও ইটনের প্রায় 90% এলাকা এখনও দাবানলের দখলে। কেনেথ, হার্স্ট,
প্যালিসেডস ও ইটন মিলিয়ে দাবানল ছড়িয়েছে 38,276 একরেরও বেশি অঞ্চলে। 7 জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত 16 জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ অন্তত 13 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য বলছে আগুনে পুড়ে ছাই হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো। আগামী বুধবার পর্যন্ত বাতাসের তীব্রতা অপরিবর্তিত থাকতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতের মধ্যেও সর্বোচ্চ শুল্ক দিয়ে রাশিয়ায় ব্যবসা করছে 300-র বেশি মার্কিন মালিকানাধীন বহুজাতিক প্রতিষ্ঠান। রুশ গণমাধ্যম আরটি জানায় 2023 সালে রুশ ভূখণ্ডে সক্রিয় এসব মার্কিন প্রতিষ্ঠান থেকে $120 কোটি বেশি শুল্ক আদায় করেছে মস্কো। 2022 সালের যার পরিমাণ ছিল $71 কোটি কিছু বেশি। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম নিউজউইকের তথ্য বলছে কিয়েভের অর্থায়নে বেশ কিছু এনজিও পশ্চিমা বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে রাশিয়া থেকে ব্যবসা তুলে নেওয়ার পরামর্শ দিয়ে আসছিল, কিন্তু এতে কাজ হয়নি, বরং লাভের অঙ্ক বেড়েছে মস্কোর। দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত হওয়া জেজু এয়ারের বোয়িং বিমানের 2টি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, যদিও দেশের পরিবহন মন্ত্রণালয় বলছে বিমানটি মাটি স্পর্শ করারও অন্তত 4 মিনিট আগে থেকে ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়। তদন্তকারী কর্মকর্তাদের আশঙ্কা এতে করে দুর্ঘটনার প্রকৃত কারণ বের করা কঠিন হবে। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় আরও জানায়, রেকর্ডিং বন্ধ হওয়ার আগ মুহূর্তে পাইলট আশঙ্কা করছিলেন বিমানটি পাখির ঝাঁক বা বার্ড স্ট্রাইকের কবলে পড়েছে। কন্ট্রোল রুমকে এই তথ্য জানানোর কিছু সময় পরেই ব্ল্যাক বক্সের অডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়। ব্ল্যাক বক্স হাতে পাওয়ার পর প্রাথমিকভাবে এর অডিও রেকর্ডিং উদ্ধারের চেষ্টা চালায় দেশটির এভিয়েশন বিভাগ, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে ব্ল্যাক বক্স দুটি যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের ল্যাবরেটরিতে পাঠানো হয়। গেল ডিসেম্বরের 29 তারিখ দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনায় 2 ক্রু বাদে 179 আরোহীর প্রাণহানি হয়। দুর্ঘটনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা না পাওয়ার আক্ষেপ নেই লিটন দাসের। নিজের কাজটাই করে যেতে চান, পারফর্ম করতে চান নিয়মিত। অবশ্য অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফেরায় খুশি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন জানান, আপাতত বিপিএল নিয়েই ভাবতে চান আর উন্নতি করতে চান নিজের খেলায়। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই, এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবে না এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। ম্যাচের আগে যে মাইন্ডসেট আপ ছিল, ম্যাচের পরও সেম মাইন্ডসেট আপই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটায় অলরেডি পাস্ট। হ্যাঁ, আমি একটা হয়তো বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি, বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে 0 থেকে করতে হবে। সো ব্যাক অফ দ্য মাইন্ড এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে। তো পরিশ্রম করবো, দেখা যাক কী হয়। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বিসিবি। শনিবার বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিবের জায়গা হয়নি 15 সদস্যের স্কোয়াডে। অফ ফর্মের কারণে বাদ পড়েন লিটন দাস। এছাড়া আফিফ হোসেন, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকেও রাখা হয়নি। চোট কাটিয়ে শান্ত ছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো আইসিসির ইভেন্টে খেলবে নাহিদ রানা। ওয়ানডে অভিষেক না হওয়া পারভেজ ইমনও আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। বিদায়ী বছরে উইন্ডিজ সিরিজ খেলা অধিকাংশ ক্রিকেটারই খেলবেন আসন্ন মেগা আসরে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। দেশের ডিপ্লোমা সার্টিফিকেটধারী 35 জন প্রশিক্ষককে সনদ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিগত 3 বছর পারফরমেন্সের উপর ভিত্তি করে কোচদের হাতে সনদ তুলে দেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি। রোববার বাফুফে ভবনে এএফসি কোচিং কনভেনশনের আওতায় এই কর্মশালায় যুক্ত হওয়া প্রশিক্ষকদের সামনে ফেডারেশন কর্তারা বলেন,
ফুটবলারদের সঙ্গে অনুশীলনের বাইরেও কোচদের বেশ কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। সে ধারাতে গেল 3 বছরে কোচদের কর্মকাণ্ডের ভিত্তিতে এ সম্মাননা দেন ফুটবল ফেডারেশন। এ ধরনের আয়োজন কোচদের আরও দক্ষ ও কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করবে বলে আশা বাফুফের কর্মকর্তাদের। অন্যদিকে কোচরা মনে করেন সনদ দেওয়ার এমন প্রক্রিয়া চলমান থাকলে তাদের আরও সৃষ্টিশীল কাজে আগ্রহ বাড়বে এবং ফুটবলার তৈরিতে সহায়তা করবে। পরবর্তীতে অনুরোধ করব সৈয়দ গোলাম। প্রকাশ করা হয়েছে বাস্কেটবল ফেডারেশনের 2025 সালের ক্রীড়াপুঞ্জি। রোববার অলিম্পিক ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ক্রীড়াপুঞ্জির বিস্তারিত তুলে ধরেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আতিকুল হাফিজ। সোমবার থেকে বিকেএসপিতে নতুন কোচদের প্রশিক্ষণ কর্মসূচি দিয়ে এই ক্রীড়াপুঞ্জি কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। বছরব্যাপী বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের কথা জানায় ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে খেলা আয়োজনের সবচেয়ে বড় বাধা অর্থ সংকট। পুরো পরিকল্পনা বাস্তবায়নে যার জন্য দরকার 40 লাখ টাকা। যদিও পর্যাপ্ত পৃষ্ঠপোষক জোগাড় করার প্রতিশ্রুতি দেন ফেডারেশন কর্তারা। এছাড়া বছরব্যাপী 3-on-3 7টি ম্যাচ সহ পুরো দেশ জুড়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। খেলা যেহেতু হচ্ছে না, যদি জানতাম যে ফার্স্ট ডিভিশন লিগে এতগুলি টিম আছে, এদেরকে ডাকলে এরা খেলবে, তাহলে আমরা জানি যে ধরেন 10টা টিম আছে, 10টা টিমের টুর্নামেন্ট খেলাতে গেলে প্লাস মাইনাস 7 লাখ টাকা খরচ হবে। টিমের সংখ্যা না জানতে পারলে আমরা আসলে বাজেটিং করতেও পারছি না। আমরা ধারণা করছি যে আমাদের টুর্নামেন্টগুলি 40 লাখের মতো খরচ হবে, সবগুলি টুর্নামেন্ট হোম অ্যাওয়ে এবং এই জন্যই বাজেট কাট করার জন্য আমরা এই হোম অ্যাওয়ে টুর্নামেন্টটাকে ইউজ করব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।